সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ। আমি দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে আসার সুযোগ হয়েছে। তো আসার পরে দায়িত্বভার গ্রহণ করার পরেই আমার কাছে মনে হয়েছে আমাদের কিছু সাংগঠনিক বিষয় আপনাদের সঙ্গে আ খোলামেলাভাবে কথা বলা দরকার। তো আমি ইতিমধ্যেই অনলাইনে আপনাদের মতামত গ্রহণের জন্য আ একদিন নির্ধারণ করেছিলাম। অনেকেই যুক্ত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি এবং অনেকেই যুক্ত হন নাই। তো যেহেতু সবার সঙ্গে আমার একটা মতবিনিময় হওয়া উচিত এবং কথা বলা দরকার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। তো আমি এর মাঝখানে সবাইকে যেহেতু সু সু মানে যুক্ত করতে পারি নাই, সুতরাং সবার প্রতি এই বার্তাটা আমি দিতে চাচ্ছি। আ শুরুতেই যে বিষয়টি আসি সেটি হচ্ছে আ আপনারা জানেন যে আমাদের আলোর প্রদীপ যুব সংগঠনের যে কার্যালয়টি ছিল সেটি গত ৫ই আগস্ট সন্ধ্যার সময় আমাদের এলাকার কতিপয় দুর্বৃত্ত, আমি নামগুলো গোপন রাখবো না। যেহেতু ইতিমধ্যেই আমরা শ্বেতপত্রটি প্রকাশ করেছিলাম এবং পরবর্তীতে সেই শ্বেতপত্রটি আমার অজান্তেই, আমার অলক্ষ্যেই এটি সরিয়ে ফেলা হয়েছে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, আইডি থেকে। আ সে বিষয়টি আমি পরবর্তী কোনো সময় আপনাদের সঙ্গে যদি সরাসরি মিটিং করার সুযোগ আ দেখা শুরু তখন আমি বিশ্লেষণটি করব কেন করা হলো সেটি। তো আমাদের এলাকার যে স্থানীয় দুর্বৃত্ত আছে, সন্ত্রাসী গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মাধ্যমে আমরা কিন্তু ৫ই আগস্ট হামলার শিকার হলাম আমাদের অফিসিয়ালি ভাবে। তো সেখানে দেখা গেল আ এলাকার সাবেক সনাতন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার সে এবং তার ভাতিজা গোলাম রাব্বি আখন্দ ২ জন মিলে দুজনের ইন্ধনে আ এই অফিসটি কিন্তু সন্ধ্যা ৭টায় দুবার হামলা হয়েছিল। ১ম এ হয়েছিল গোলাম রাব্বি আখন্দের নেতৃত্বে। তখন শুধুমাত্র এটিতে আঘাত করা হয় এবং পরবর্তীতে আ তার ০.৫ ঘন্টা পরে এই সালাম মেম্বার নিজে নেতৃত্ব দিয়ে নাপিতবাড়ির দিক থেকে ৳৫০০ করে লোক ভাড়া করে নিয়ে যায়। তাদেরকে উস্কানি দিয়ে নানানভাবে প্রলুব্ধ করে আমাদের এই অফিসটি কিন্তু ভাঙচুর করে এবং লুটপাট করে এবং যখন লুটপাট হয় এবং ভাঙচুর হয় তখন এই সালাম মেম্বার নিজে সেখানে উপস্থিত ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি আ এবং যারা সেই ঘটনার চাক্ষুষ সাক্ষী তাদের যে বয়ান, মুখের বয়ান তার উপর ভিত্তি করেই কিন্তু আমি বলছি। যেহেতু আমি চাক্ষুষ দেখিনি। তো অনেকেই বলছেন ঘটনা সত্য এবং আমরাও বিষয়টি অনুধাবন করতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে এই ক্ষোভটা আসলে কেন বা কোত্থেকে তারা আমাদের অফিসে হামলা করলো? আমরা কি রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত বা আমরা রাজনীতি করি কিনা? এখন এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। আলোর প্রদীপ যুব সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। আমাদের কার্যক্রম হচ্ছে সমাজে অবহেলিত মানুষের জন্য কাজ করা, আমাদের শিক্ষার্থী যারা আছে সুবিধা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো। এটিই আমাদের কাজ এবং সমাজের নানা ধরনের অসঙ্গতি নিয়ে কাজ করা। এখন আ আমাদের জন্ম যেহেতু ২০০৮ সালে, এই ২০০৮ সালের পরবর্তী সময় থেকে আমরা কিন্তু বরাবরই চেষ্টা করে গেছি রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য এবং আপনারা জানেন আমাদের এখানে সদস্য হইতে গেলে পরে দায়িত্ব গ্রহণ করতে গেলে তাদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না। আমি নিজেও কিন্তু রাজনীতির ওই প্ল্যাটফর্ম থেকে সর্বদা দূরে থেকেছি। কখনোই সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাকে কেউ কখনো পান নাই। হ্যাঁ, আমাকে দেখেছেন বলতে পারেন সেটি হচ্ছে সরকারি প্রোগ্রামে। আমরা সরকারিভাবে আলোক প্রদীপ যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা সরকার কর্তৃক যে প্রোগ্রামগুলো ছিল, সরকার কর্তৃক যে প্রকল্পগুলো ছিল, সেগুলো বাস্তবায়নে কাজ করেছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু আমরা সরকারি একটি অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি সংগঠন, সুতরাং সরকারের যে নির্দেশনা, যখন যে সরকার আসবে, যখন যে সরকারের নির্দেশনা আমাদের উপরে বর্তাবে, সেই নির্দেশনাগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিন্তু এই দায়িত্বটা এড়াইতে পারব না। তো সুতরাং এখানে যারা রাজনীতির কথা বলেন, এখানে দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে কাজ করে। আমরা সম্মিলিতভাবে কাজ করি। আমরা যখন সংগঠনে কাজ করি, তখন কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে, রাজনৈতিক এজেন্ডা বিষয়ে কখনোই কোনো কথাবার্তা আমরা হতে দিই না। এবং হওয়ার সুযোগও থাকে না। যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে আমাদের সদস্যরা। তারপরেও মানুষ তো রাজনৈতিক মতাদর্শ থাকবে। বিভিন্ন মতের মানুষ কিন্তু আছে। এখানে যেমন জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, আওয়ামী লীগ পন্থী আছে, এক্স, ওয়াই, জেড সব পন্থী মানুষেরই কিন্তু একটা সমন্বয় এখানে আছে আমাদের।
কেউ কিন্তু অস্বীকার করতে পারবো না যে শুধুমাত্র একটি পক্ষের শক্তি নিয়ে আমরা কাজ করেছি, কখনোই না। এটি আপনাদের নিশ্চিত করতে চাই। এখন কথা আসতে পারে, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকার পরেও কেন আমাদের প্রতি হামলা হলো? আমি দায়িত্বহীন কণ্ঠে এবং দায়িত্ব নিয়ে একটি কথা আপনাদেরকে বলি। আমাদের গ্রামের কিছু ভিলেজ পলিটিক্স এখানে কাজ করেছে, যেহেতু আমরা কাবিলপুরে কাজ করি, আর এখানে একটি গোষ্ঠী আছে যারা এই অঞ্চলটাকে শিক্ষা দীক্ষায় সবসময় পিছিয়ে রাখতে চেষ্টা করে। আর পিছিয়ে রাখার পেছনে তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অঞ্চলের মানুষকে শাসন করা, শোষণ করা, নির্যাতন করা, তাদের প্রভাব প্রতিপত্তিকে টিকিয়ে রাখা। কেননা আপনি যদি কাউকে শিক্ষা থেকে দূরে রাখেন, সুযোগ সুবিধা থেকে দূরে রাখেন, পৃথিবীর যে আলো, সে আলো দেখা থেকে বঞ্চিত রাখতে চান, তাহলে কিন্তু তাদেরকে শাসন করা এবং শোষণ করাটা খুব সহজ হয়ে যায়। সেই গোষ্ঠীটি বরাবর এই অঞ্চলে সেই প্রভাবটি তারা রাখতে চায় এবং শাসন এবং শোষণের স্টিম রোলার এই অঞ্চলের মানুষকে বা এই এলাকার মানুষের উপরে তারা বর্তাতে চায়। আমরা হয়ে গেছিলাম তাদের জন্য বিস্ফোরা, অর্থাৎ আমরা তো সেই কাজটি করি নাই। আমরা কাজ করেছি কি, যে এই সমাজের যারা অবহেলিত মানুষ আছে, এখানে শিক্ষার আলো যে নাই, এই শিক্ষার আলোটা আমরা জ্বালাতে চেয়েছি। এই যে শিক্ষার আলো জ্বালাতে চেয়েছি, মানুষের চোখ ফোটাতে চেয়েছি, মানুষের মুখ ফোটাতে চেয়েছি, মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতে চেয়েছি, এই যে চাওয়া, এই চাওয়াটাই হচ্ছে আমাদের জন্য বড় অপরাধ। ওই অংশটা কখনোই চায় না যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, কারণ এই কাজ করলে গেলে তাদের তো প্রভাব প্রতিপত্তি থাকে না, তাদের ওই জায়গাটা নষ্ট হয়। আর আরেকটা জিনিস কাজ করেছে, তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা বরাবরই আছে। আপনারা আশেপাশে খোঁজ নিয়ে জানলে দেখবেন তারা কিন্তু কোনো কিছু সৃষ্টি করে না, সবসময় তারা দখলে বিশ্বাসী। অর্থাৎ সৃষ্টিকৃত কোনো জিনিস কেউ যদি সৃষ্টি করে, সেটি যদি ভালোভাবে পরিচালিত হয়, তখন তারা সেটি দখল করার চেষ্টা করে। এই যে দখলদারিত্বের একটা মনোভাব, সেই মনোভাবের কারণে 2013 সালে আমাদের এই সংগঠনটাকে কিন্তু তারা দখল করতে আসছিল। সেই দখলে আমরা কিন্তু বাধা দিই। আমাদের যারা তৎকালীন মেম্বার ছিল, সদস্য ছিল, তারা সম্মিলিতভাবে সেই বাধাটাকে আমরা প্রতিরোধ করি। সেই প্রতিরোধ করতে গিয়ে তখন স্থানীয় পর্যায়ে একটা দরবার বা মীমাংসা বসে। সেই মীমাংসায় কিন্তু দেখা যায় যে অপরাধটা হচ্ছে তাদের, অর্থাৎ সাংগঠনিকভাবে আমরা কাকে আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করব কি করব না, এটা তো আমাদের গঠনতন্ত্রে যে নিয়ম আছে, নিয়মের মধ্য দিয়ে করবো, এটা আমাদের বিষয়। কিন্তু কেউ যদি একজন আমার সংগঠনে জোর করে এসে বলে যে আমাকে সদস্য করতেই হবে, আমাকে নিতেই হবে, এটা তো হয় না রে বাবা। আমরা তো কারো দাস না, আমরা কারো দাসত্ব করি না, কারো আমরা নিয়মের মধ্যে দিয়ে চলি, তাই না? তো তারা সেই প্রচেষ্টাকে যখন চালায়, আমরা সেটাতে বাধা দিই। তো সেই সালিশে যখন দেখা যায় যে আমরা অপরাধী না, তারাই অপরাধী, তখন তারা কিন্তু ওই যারা ওই সালিশে ছিলেন, আমাদের পুরাতন মেম্বাররা, তারা বলতে পারবেন 2013 সালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিনে যখন একটি গ্রাম্য সালিশের ব্যবস্থা হয়, তখন কিন্তু প্রস্তাব আসে আমাদের সংগঠনটাকে উচ্ছেদ করার জন্য সেই দরবারে। তখন আমাদের এলাকার মানুষজন সেটার বাদী হয়। তারা বলে যে না, এই সংগঠন যেহেতু ভালো কাজ করছে, সুতরাং এই সংগঠন উচ্ছেদ করার কোনো সুযোগ নাই। সরকারিভাবে তৎকালীন ইউনো ছিল উত্তম কুমার মণ্ডল, সেই উত্তম কুমার মণ্ডলকে প্রস্তাব দেওয়া হয় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য। উত্তম কুমার মণ্ডল তৎকালীন সময় উত্তর দিয়েছিলেন, তারা তো খারাপ কোনো কিছু কাজ করছে না, তারা সমাজের জন্য কাজ করছে, সুতরাং তাদের কার্যক্রম বন্ধ করার কোনো সুযোগ নেই। তারা কেন বন্ধ করবে? তারা তো সরকার বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করছে না। এই যে তাদের ভিতরে একটা ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত ছিল, এই যে পুঞ্জীভূত, তখন কিন্তু তারা ঘোষণা দিয়েছিল, বিশেষ করে সালাম মেম্বার তখন ওই মজলিসে ঘোষণা দেয় যে এই সংগঠন কিভাবে পরিচালিত হয় সেটা আমি ভবিষ্যতে দেখবো, এটা ভাঙবই। তো তৎকালীন প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রায় 2-3 মাসের জন্য আমাদের নতুন অফিস ছিল, সেই অফিসটা যখন এখানে আছে আমরা বন্ধ রাখতে বাধ্য হই। তার পরবর্তীতে এইভাবে যে চলছি, রাজনৈতিক ওই সুযোগটা তারা পাচ্ছিল না। এই না পাওয়ার পরিপ্রেক্ষিতে মাঝখানে তারা আরো কিছু ঘটনা ঘটায়। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক যে প্রোগ্রাম গুলো ছিল, সেই 18 সালে আমাদের 10 বছর পূর্তি একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তারা স্থানীয় হুজুরদের দ্বারা বাধার সৃষ্টি করে, একটা মব তৈরি করার সৃষ্টি করে। অর্থাৎ তারা আমাদের এই অঞ্চলে কোনো কার্যক্রম করতে দিতে চায় না। কিন্তু আমরা আমাদের কাজের দ্বারা মানুষের যে ভালোবাসা অর্জন করেছি, সেই ভালোবাসার দ্বারা আমরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আগায় যাই এবং সারা বাংলাদেশে আলোর প্রদীপ একটি ব্রাঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক একটা পালাবদলের প্রেক্ষাপট, ঠিক এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগটাই এই অসাধু গোষ্ঠী, এই শাসক গোষ্ঠী, এই নির্যাতিত, এই সন্ত্রাসী গোষ্ঠী সেই সুযোগটি কিন্তু গ্রহণ করেছে।
এখানে কিন্তু আর কিচ্ছু নাই, কোনো সমস্যা নেই, রাজনৈতিকভাবে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দলের সাথে কোনো পক্ষের সাথে আমাদের কোনো বিরোধ নাই। শুধুই একটা গোষ্ঠী চায় না যে আমাদের সংগঠনটা আগায় যায়, অর্থাৎ হ্যাঁ আগায় যাবে, তারা আমাদের এখানে কর্তৃত্বটা বজায় রাখতে চায়। মজার ব্যাপার হলো দেখেন, যখন 5 তারিখের ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল, তৎসময় তারা কিন্তু প্রস্তাব দিল যে আমাকে সরাই দিতে হবে, অর্থাৎ আমি মেহেরুল আর চেয়ারম্যান থাকতে পারবো না, তাইলে সংগঠনের কার্যক্রম চলবে, ওনারা ওনাদের মতো করে কাউকে একজন বসায় দেবে। এইটা কি মামার বাড়ির আবদার পেয়েছেন আপনারা? এইটা মামার বাড়ির জায়গা না, আবদার করলেন আর আবদার মিটে গেল। আমাদের সদস্যরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই যে বিষয়গুলো ছিল, এটি মূলত ছিল আমাদের সংগঠনের প্রতি আক্রমণের একটা বড় জায়গা। আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছি, আপনারা দেখছেন আমি কিন্তু এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়েছি, বেকার ছেলেদেরকে প্রশিক্ষণ দিয়েছি, এগুলো তাদের সহ্য হয় না। এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে।